Hello my dear smart students, welcome to ছায়া স্মার্ট ক্লাস। ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি কৌশিক স্যার আবার চলে এসেছি জীবন বিজ্ঞান বিষয়ে তোমাদের সাথে কিছু আলোচনা করার জন্য। আর আমরা এই বিষয়ে এই পর্যায়ে এই ক্লাসে আলোচনা করব অযৌন জনন সম্পর্কিত নানান আলোচনা। আর অযৌন জনন সম্পর্কে ডিটেলস তথ্য পাওয়ার জন্য অবশ্যই তোমাদের হাতের কাছে রাখতে হবে দশম শ্রেণীর ছায়া জীবন বিজ্ঞান ও পরিবেশ টেক্সট বুক, আর তার সাথে অবশ্যই দশম শ্রেণীর ছায়া জীবন বিজ্ঞান ও পরিবেশ শিক্ষক এই বই দুটো। আর তোমরা তো ইতিমধ্যেই তোমাদের সঙ্গে রেখেছো এই স্মার্ট ক্লাস, ফলে টেক্সট বুক, শিক্ষক বুক আর স্মার্ট ক্লাস সব কিছু মিলিয়ে নিজেকে অপ্রতিরোধ্য করে তোলার একটা দারুণ সুযোগ তোমরা পাচ্ছ। নিজেকে এগিয়ে নিয়ে যাও। চলো আমরা ক্লাস শুরু করি। আজকে আমরা এই অযৌন জনন পদ্ধতির প্রথম পর্বের আলোচনা করব। আমরা এই যে অযৌন জনন পদ্ধতি সম্পর্কে আলোচনা করছি, আমরা জানি জীবের বংশবিস্তার এটা একটা জীবের সহজাত বৈশিষ্ট্য। এখন সেই বংশবিস্তার করার প্রক্রিয়াটা বা পদ্ধতিটা, যে পদ্ধতিতে একটা জীব নিজের মতো বৈশিষ্ট্যযুক্ত অপত্য জীব সৃষ্টি করে, তাকে আমরা বলি জনন। জননকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, যৌন জনন এবং অযৌন জনন। আমরা এই পর্যায়ের আলোচনায় সেই অযৌন জনন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আমরা জানার চেষ্টা করব অযৌন জনন প্রকৃতপক্ষে কী, অযৌন জননের বৈশিষ্ট্য কী, অযৌন জননের সুবিধাই বা কী, আর অযৌন জনন কিছু কি অসুবিধা রয়েছে, কোনো ক্ষেত্রে কি যৌন জননের থেকে পিছিয়ে পড়া, আর কত রকমভাবে একটা জীব অযৌন জনন পদ্ধতির মাধ্যমে অপত্য সৃষ্টি করতে পারে, সেই প্রত্যেকটা পদ্ধতি কি, সেগুলোও আমরা জানার চেষ্টা করব। ফলে দেরি না করে চলো আমরা শুরু করি। প্রথমে জেনে নিই অযৌন জননটা প্রকৃতপক্ষে কি। জননের একটা অন্যতম প্রকারভেদ হলো অযৌন জনন। অযৌন জনন আসলে কি? দেখো এখানে লিখেছি, দেহকোষ বিভাজিত হয়ে অথবা রেণু উৎপাদনের মাধ্যমে অপত্য সৃষ্টির পদ্ধতি, সেটাই হলো অযৌন জনন। খুব সহজ কথায় সিম্পলেস্ট প্রসেস, সহজতম একটা পদ্ধতি, যেক্ষেত্রে দেহ কোষ বিভাজিত হতে পারে, অর্থাৎ জনিত্রীর দেহের কোনো একটা অংশ বা কোনো একটা কোষ বিভাজনের মাধ্যমে নতুন অপত্য সৃষ্টি করবে, অথবা রেণু সৃষ্টির মাধ্যমে নতুন একটা অপত্য সৃষ্টি হবে। ফলত এই খুবই সহজ পদ্ধতি। এখন এই অযৌন জননের ক্ষেত্রে যেহেতু আমরা বললাম দেহকোষ বিভাজিত হয়ে নতুন অপত্য সৃষ্টি হয়, যেহেতু দেহকোষ থেকে নতুন অপত্য সৃষ্টি হয়, আর দেহকোষকে আমরা বলি সোমাটিক সেল, সেই জন্য অযৌন জননকে আমরা বলি সোমাটোজেনিক রিপ্রোডাকশন। সোমাটো কথার অর্থ দেহকোষ, জেনিক জেনেসিস, অর্থাৎ দেহকোষ থেকে নতুন অপত্য সৃষ্টি হয় অযৌন জনন পদ্ধতিতে, তাই আমরা অযৌন জননকে বলি সোমাটোজেনিক রিপ্রোডাকশন। নেক্সট ইন্টারেস্টিং থিং দেখো তো, অযৌন জননের ক্ষেত্রে একটাই প্যারেন্টস দরকার, জনিত্রীজীব একটাই দরকার। যেহেতু একটাই জনিত্রীজীব প্রয়োজন হয়, তাই অযৌন জননকে আমরা আরও একটা নাম দিতে পারি, ইউনিপ্যারেন্টাল। ইউনি মিনস সিঙ্গেল, ওয়ান, প্যারেন্টস মানে জনিত্রী, অর্থাৎ একটা জনিত্রী থেকে অপত্য সৃষ্টি হয়, তাই আমরা অযৌন জননকে বলি ইউনিপ্যারেন্টাল রিপ্রোডাকশন। এক্ষেত্রে দেহকোষ বিভাজিত হয়ে নতুন অপত্য তৈরি হয়, তাই তাকে আমরা বলি সোমাটোজেনিক রিপ্রোডাকশন। এবং মোর ইম্পর্টেন্টলি অযৌন জনন, অর্থাৎ যৌন জনন নয়। তাহলে যৌন জনন কি? ডেফিনেটলি আমরা পরে জানবো। আমরা শুধু এখন বলে রাখতে পারি যৌন জননের ক্ষেত্রে জনন কোষ বা গ্যামেট সৃষ্টি এবং সেই গ্যামেটের মিলন, দ্যাট ইজ কম্পালসারি, আবশ্যিক। কিন্তু অযৌন জনন অর্থাৎ নয় যৌন জনন, যেখানে যৌন জননের জন্য প্রয়োজনীয় গ্যামেটও সৃষ্টি হয় না, তাদের মিলনের কোনো প্রশ্নই নেই, সেটাকেই আমরা বলি অযৌন জনন। অর্থাৎ আমরা বলতে পারি অযৌন জননের ক্ষেত্রে গ্যামেট উৎপাদন হয় না। যেহেতু গ্যামেট উৎপাদিত হয় না, তাই আমরা একে বলি আগ্যামোজেনিক। মিনস অ্যাবসেন্স। কি অ্যাবসেন্স? গ্যামো। গ্যামো কথার অর্থ গ্যামেট, জেনিক মানে জেনেসিস, অর্থাৎ গ্যামেট সৃষ্টি হয় না, তাই একে আমরা বলি আগ্যামোজেনিক রিপ্রোডাকশন। তিনটে ইম্পর্টেন্ট টার্ম। ইউনিপ্যারেন্টাল রিপ্রোডাকশন বলতে কাকে বোঝায়? অযৌন জনন। সোমাটোজেনিক রিপ্রোডাকশন কাকে বোঝায়? অযৌন জনন। আগ্যামোজেনিক রিপ্রোডাকশন কাকে বোঝায়? অযৌন জনন। আশা করি কেন বলি সেটাও নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে কি সৃষ্টি হয় বা কোথা থেকে ঘটে?
আমরা লিখেছিলাম রেণু উৎপাদনের মাধ্যমে। ইয়েস, অযৌন জননের একককে আমরা বলি রেণু বা স্পোর। ওই রেণু বা স্পোর অঙ্কুরিত হয়ে একটা নতুন অপত্য সৃষ্টি করে। ভীষণ গুরুত্বপূর্ণ, অযৌন জননের জন্য রেণু দরকার হয়, রেণু বা স্পোর। এই যে অযৌন জনন হয় এর ক্ষেত্রে সুবিধা কি? যেহেতু একটাই প্যারেন্টস দরকার, ফলে জনিত্রীর ক্ষেত্রে যা বৈশিষ্ট্য ছিল হুবহু সেই বৈশিষ্ট্যগুলো অপত্যের দেহে সঞ্চারিত হয়, অর্থাৎ চরিত্রের বিশুদ্ধতা বা বৈশিষ্ট্যের বিশুদ্ধতা বজায় থাকে। একই বৈশিষ্ট্যযুক্ত অপত্য জীব সৃষ্টি হয়। দেখো লেখা রয়েছে একই বৈশিষ্ট্যের অপত্যে সঞ্চারিত হয়। কিন্তু স্যার কিছু কি এই বৈশিষ্ট্যের মধ্যে সমস্যা রয়েছে? ডেফিনেটলি। যদি নতুন বৈশিষ্ট্যের মিশ্রণ না ঘটে তাহলে অভিব্যক্তি ঘটবে না। ফলে অযৌন জনন কিন্তু অভিব্যক্তির জন্য সহায়ক নয়। মনে রাখতে হবে অযৌন জননের একটা সুবিধা, একটা অসুবিধা, একটা মেরিটস, একটা ডিমেরিটস। তাহলে আমরা জানলাম অযৌন জননের বৈশিষ্ট্য কি, অযৌন জননের একক কি, আমরা জানলাম অযৌন জননের ক্ষেত্রে সুবিধা কি, আমরা জানলাম অযৌন জননের অসুবিধা কি। এখন তাহলে ডেফিনেটলি আমরা জানবো যে সেই অযৌন জনন কত রকমভাবে সম্পন্ন হয়। অযৌন জননের পদ্ধতি কি কি রয়েছে, কত রকম পদ্ধতি হয় দেখো এখানে উল্লেখ করেছি। বিভাজন হয়, এই যে তোমরা ছবিতে দেখছো, এই যে অ্যামিবা, প্যারামিসিয়াম, এরা প্রত্যেকে বিভাজিত হয়ে নতুন অপত্য তৈরি হয়। অ্যামিবাও বিভাজিত হয়ে নতুন অপত্য হয়, প্যারামিসিয়ামও তাই, বিভাজন। এটা দেখছো হাইড্রা, হাইড্রা কোরকোদ্গম বা বাডিং বা কোরকোদ্গম পদ্ধতিতে নতুন অপত্য সৃষ্টি করে। ইস্ট কোরকোদ্গম, ফলে বিভাজন, বাডিং বা কোরকোদ্গম প্রত্যেকটাই কিন্তু অযৌন জননের এক একটা পদ্ধতি। যদি আমরা এক্স্যাক্টলি দেখতে চাই আরও কি কি পদ্ধতি রয়েছে, দেখো বিভাজন, এটা একটা অযৌন জননের পদ্ধতি, যেটা আমি বললাম অ্যামিবা প্যারামিসিয়ামের ক্ষেত্রে দেখি। কোরকোদ্গম বা বাডিং, হাইড্রার ক্ষেত্রে বাড ফরমেশন হচ্ছে, সেটাও একটা কোরকোদ্গম পদ্ধতি। ঠিক সিমিলারলি ইস্টের ক্ষেত্রেও কোরকোদ্গম একটা পদ্ধতি। খণ্ডীভবন, ফ্র্যাগমেন্টেশন, আমরা দেখব একটা জীব দুটো খণ্ডে বিভক্ত হলো, নতুন অপত্য সৃষ্টি হলো। পুনরুৎপাদন বা রিজেনারেশন, অর্থাৎ একটা খণ্ডিত অংশ পুনরায় উৎপাদিত হবে একটা নতুন পূর্ণাঙ্গ জীব, পুনরুৎপাদন। এবং ডেফিনেটলি বাই স্পোর, রেণুর দ্বারা। যেহেতু রেণু অযৌন জননের একক, রেণুর দ্বারা কিভাবে অযৌন জনন সম্পন্ন হচ্ছে সেটাও আমরা আলোচনা করব। ফলে প্রত্যেকটা 5 রকম পদ্ধতি এখন আমরা ডিটেলস জানবো কিভাবে অযৌন জনন সম্পন্ন হয়। অযৌন জনন প্রক্রিয়ার প্রথম যে পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো বিভাজন। নামটা থেকেই বুঝতে পারছো একটা জীব বিভাজিত হয়ে নতুন জীব সৃষ্টি করবে। প্রসঙ্গত বলে রাখি, এই অযৌন জননের বিভাজন পদ্ধতিটা সম্পন্ন হয় এককোষী জীবভুক্ত জীবেদের ক্ষেত্রে। যেহেতু একটাই কোষ নিয়ে ওই জীবের দেহ গঠিত, সেই এককোষী জীব, তাদের দেহ সিম্পলি সাধারণভাবেই বিভাজিত হবে, সেটা মাইটোসিস বা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটো নতুন অপত্য সৃষ্টি করবে। এখন প্রশ্ন হলো ওই বিভাজনের ফলে উৎপন্ন অপত্য জীবের বা অপত্য কোষের সংখ্যা কতগুলো, তার উপরে নির্ভর করে আমরা বিভাজন প্রক্রিয়াকে দুটো ভাগে ভাগ করেছি। যদি বিভাজনের ফলে দুটো অপত্য কোষ তথা অপত্য জীব সৃষ্টি হয় তাকে আমরা বলি দ্বিবিভাজন, বাইনারি ফিশন। আর যদি বিভাজনের ফলে 2-এর অধিক অপত্য সৃষ্টি হয় তাকে আমরা বলি বহুবিভাজন বা মাল্টিপল ফিশন। অর্থাৎ বিভাজন, জনিত্রী কোষ বা জনিত্রী দেহ বিভাজিত হবে, অপত্য সৃষ্টি করবে। কতগুলি অপত্য সৃষ্টি করছে? যদি দুটো অপত্য সৃষ্টি করে দ্বিবিভাজন, 2-এর বেশি অপত্য সৃষ্টি করে বহুবিভাজন। চলো একটা একটা করে আমরা ডিটেলস আলোচনা করি। দ্বিবিভাজন কোন প্রাণীর দেখা যায়? আমরা এখানে আলোচনা করেছি অ্যামিবার ক্ষেত্রে। অ্যামিবা আমাদের অতি পরিচিত একটা প্রাণী, এককোষী প্রাণী। এবং মনে রাখতে হবে অ্যামিবা ইউক্যারিওটিক জীব। সেই অ্যামিবা দ্বিবিভাজন পদ্ধতিতে দেখো এখানে এটা জনিত্রী অ্যামিবা নতুন দুটো অপত্য অ্যামিবা সৃষ্টি করেছে। তাহলে আমরা বলতেই পারি এই বিভাজন পদ্ধতিটা দ্বিবিভাজন। ঠিক কি ঘটে অ্যামিবার দ্বিবিভাজনের সময়? অ্যামিবার দ্বিবিভাজন যখন হয় তখন প্রথমেই অ্যামিবা সিউডোপোডিয়াগুলোকে একটু গুটিয়ে নিতে থাকে। তারপর নেক্সট এই যে অ্যামিবার দেহের মাঝে এই যে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসটার ইলংগেশন ঘটে, দীর্ঘীকরণ ঘটে কেবলমাত্র নিউক্লিয়াসের। গ্র্যাজুয়ালি সেই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুটো ভাগে, এই একটা নিউক্লিয়াস, এই একটা নিউক্লিয়াস, দুটো নিউক্লিয়াসে পরিণত হয়। একই সাথে ওই দুটো নিউক্লিয়াসের মধ্যভাগ থেকে সাইটোপ্লাজমেরও একটা বিভাজন বা কনস্ট্রিকশন দেখা যায়, খাঁজ সৃষ্টি হয়। সময় যত এগোতে থাকে এই খাঁজ গভীরতর হয়,
প্রত্যেকটা নিউক্লিয়াসকে বেষ্টন করে একটা সাইটোপ্লাজম তৈরি হয়, ফলে একটা অপত্য অ্যামিবা, এটা আর একটা অপত্য অ্যামিবা সৃষ্টি হয়। সিম্পলেস্ট প্রসেস, সহজতম পদ্ধতি। অ্যামিবা প্রধানত অনুকূল পরিবেশে, যখন সব কিছু ঠিকঠাক অ্যামিবা যেখানে বসবাস করছে, অ্যামিবা স্বাদু জলে বসবাস করে, সেই পরিবেশ সঠিক থাকলে অনুকূল পরিবেশে অ্যামিবা দ্বিবিভাজন পদ্ধতিতে বংশবিস্তার করে। একটা জনিত্রী অ্যামিবা সহজে বিভাজিত হয়ে দুটো জনিত্রী অ্যামিবা অপত্য অ্যামিবা সৃষ্টি করে। এটা গেল দ্বিবিভাজন। কিন্তু বহুবিভাজন মনে রাখতে হবে, অ্যামিবা এমন একটা জীব যে দ্বিবিভাজনও সম্পন্ন করে আবার বহুবিভাজনও সম্পন্ন করে। কিন্তু কেন, কখন? এখনই বললাম অ্যামিবা দ্বিবিভাজন করে কখন? অনুকূল পরিবেশে। তাহলে ওই অ্যামিবা বহুবিভাজন সম্পন্ন করে কখন? প্রতিকূল পরিবেশে অ্যামিবা বহুবিভাজন সম্পন্ন করে। প্রতিকূলের অর্থ আমি একটু আগেই বললাম, অ্যামিবা স্বাদু জলে বসবাস করে, ফ্রেশ ওয়াটার। যখন তার পরিবেশের চারিদিকে জলের পরিমাণ কমে যায় বা প্রতিকূল পরিবেশ ডেসিকেশনে সাফার করে, তখন অ্যামিবা সেই প্রতিকূল পরিবেশে দ্বিবিভাজনের তুলনায় বহুবিভাজনকে প্রেফার করে। কিভাবে করে? প্রথম কথা, বহুবিভাজন, যার অর্থ একটা জনিত্রী অ্যামিবা থেকে অসংখ্য অপত্য অ্যামিবা সৃষ্টি হবে। দেখো, একটা জনিত্রী অ্যামিবা নির্দিষ্ট পদ্ধতিতে বিভাজিত হয়ে অসংখ্য অপত্য অ্যামিবা সৃষ্টি করেছে, তাই এটা একটা বহুবিভাজন। কিন্তু কিভাবে? প্রথমে দেখো, ওই অ্যামিবা, জনিত্রী অ্যামিবা, যেহেতু পরিবেশ প্রতিকূল, তাই নিজের দেহের চারপাশে একটা অতিরিক্ত আবরণ তৈরি করে, যাকে আমরা বলি সিস্ট। মনে রাখতে হবে, এই সিস্ট তিনটে স্তর বা তিনটে লেয়ার নিয়ে তৈরি। তাই এখানে বলা হয়েছে ত্রিস্তরীয় সিস্ট। অর্থাৎ প্রতিকূল পরিবেশে অ্যামিবা নিজের দেহের চারপাশে একটা ত্রিস্তরীয় সিস্ট গঠন করে। এই সিস্ট গঠনে কিন্তু ইন্ডিকেট করে অ্যামিবা বহুবিভাজন সম্পন্ন করতে চলেছে। এখন সেই সিস্টের মধ্যে নিউক্লিয়াস অবস্থিত, সাইটোপ্লাজম অবস্থিত। সিস্ট বেষ্টিত ওই কোষটার মধ্যে নিউক্লিয়াস ক্রমাগত বিভাজিত হতে থাকে, অর্থাৎ রিপিটেডলি ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়। দেখো, একটা নিউক্লিয়াস বিভাজিত হয়ে অসংখ্য নিউক্লিয়াস সৃষ্টি করেছে, শুধুমাত্র ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়। বাইরে কিন্তু ত্রিস্তরীয় সিস্টের আবরণ যেমন তেমন রয়েছে। ক্লিয়ার? গ্র্যাজুয়ালি ওই প্রত্যেকটা নিউক্লিয়াস ক্রমাগত সিউডোপোডিও স্পোরতে পরিণত হয়। স্পোর অর্থাৎ প্রত্যেকটা নিউক্লিয়াসকে বেষ্টন করে অল্প একটু সাইটোপ্লাজম রচিত হয়, এবং দেখো ত্রিস্তরীয় গঠন, তার ভিতরে রয়েছে কিন্তু সেই স্পোর। এগুলোকে আমরা বলি সিউডোপোডিও স্পোর। যখন এই প্রতিকূল পরিবেশ পরিবর্তিত হয়ে অনুকূল পরিবেশ ধারণ করে, অর্থাৎ পরিবেশ যখন আবার অনুকূল হয়, তখন এই সিস্টের বিদারণ ঘটায়, রাপচার ঘটায়, বিদীর্ণ সিস্ট। সেই সিস্ট বিদীর্ণ করে বা ফেটে বাইরে বেরিয়ে আসে প্রত্যেকটা অপত্য অ্যামিবা। অসংখ্য অপত্য অ্যামিবা সৃষ্টি হয়, তাই প্রসেসটা বহুবিভাজন। অর্থাৎ একটা জনিত্রী অ্যামিবা প্রতিকূল পরিবেশে প্রথমে কি করে? সিস্ট গঠন করে। সিস্টের মধ্যে কি হয়? কেবলমাত্র নিউক্লিয়াসের বিভাজন হয়। নিউক্লিয়াস বিভাজন পরে সাইটোপ্লাজম পরিবেষ্টিত হয়ে সিউডোপোডিও স্পোর গঠন করে। ফাইনালি অনুকূল পরিবেশে সিস্টকে বিদারণ ঘটিয়ে অসংখ্য অপত্য অ্যামিবা সৃষ্টি করে। এটাই হলো অ্যামিবার বহুবিভাজন। ফলে আমরা দেখলাম অ্যামিবা অনুকূল পরিবেশে দ্বিবিভাজন সম্পন্ন করে, প্রতিকূল পরিবেশে বহুবিভাজন সম্পন্ন করে। ভীষণ গুরুত্বপূর্ণ ফর ইওর এক্সাম। 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, 3 নম্বরের প্রশ্ন আসতে পারে। ডায়াগ্রাম মাস্ট বি প্র্যাকটিস রিপিটেডলি। ক্লিয়ার? আমরা আরও একটা প্রাণীর ক্ষেত্রে বহুবিভাজন আলোচনা করব। এই যে প্রাণীটার ক্ষেত্রে দেখেছি প্লাজমোডিয়ামের বহুবিভাজন, ম্যালেরিয়া রোগের পরজীবী প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, সেও কিন্তু বহুবিভাজন সম্পন্ন করে। পদ্ধতিটা একই। প্লাজমোডিয়ামের জীবনচক্রের একটা বিশেষ দশা রয়েছে সাইজন্ট। সেই সাইজন্ট একইভাবে বারবার নিউক্লিয়াসের বিভাজন ঘটায়, মাইটোসিস, একাধিক মাইটোসিস। দেখো, অপত্য নিউক্লিয়াস, তারপরেই রয়েছে এই যে ছোটোখাটো, এই যে সাদা রঙের সাইটোপ্লাজম বেষ্টিত অপত্য সাইজন্ট, যেগুলো পরে অনুকূল পরিবেশে সাইজন্টের প্রাচীর বিদারণ ঘটিয়ে মেরোজয়েড সৃষ্টি করে। খুব সিম্পলি, প্লাজমোডিয়ামের সাইজন্ট দশা বহুবিভাজনের মাধ্যমে অসংখ্য মেরোজয়েড সৃষ্টি করে। ফলে সাইজন্ট থেকে মেরোজয়েড সৃষ্টি হচ্ছে অসংখ্য মেরোজয়েড। একটা সাইজন্ট থেকে অসংখ্য মেরোজয়েড।
এটাও একটা বহু বিভাজন বা মাল্টিপল ফিশন। অর্থাৎ আমরা বুঝলাম বিভাজন একটা সরলতম পদ্ধতি। দুটো অপত্য সৃষ্টি হলে দ্বিবিভাজন, একাধিক অপত্য সৃষ্টি হলে বহু বিভাজন। দ্বিবিভাজন কার মধ্যে দেখি আমরা? প্রথমত আমরা আলোচনা করলাম অ্যামিবার ক্ষেত্রে। বহু বিভাজন অ্যামিবার ক্ষেত্রে প্রতিকূল পরিবেশে, সাথে বহু বিভাজন সম্পন্ন হয় প্লাজমোডিয়ামের ক্ষেত্রে। অর্থাৎ অযৌন জননের একটা পর্যায়ে বিভাজন আমরা দেখলাম। জীবনবিজ্ঞানের বিভিন্ন টপিকের ভিডিওগুলো দেখার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, আর নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন হিসেবে বেল আইকনটা প্রেস করো।